আমরা সবসময় ভাবি যে মানে আমাদের মধ্যে যে বিষয়টা থাকে যে আমাদের চেয়ে এই প্রজন্ম হয়তো বা কম জানে, কিন্তু আপনি যতক্ষণ না ভাবে তাদের সাথে কাঁধ না মিলাবেন ততক্ষণে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ওদের শক্তিটা কী। সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সবসময় বলি, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা রক্তে ধোয়া, আমাদের শব্দ বাক্য আগুন দিয়ে সেঁকা, আর আমাদের জীবন সংগ্রামের ভেতর থেকে বেরিয়ে এসছে আমাদের সংস্কৃতি। এবং অবশ্যই একটা পরাধীনতার শৃঙ্খল ছিঁড়বার জন্যে যে সংগ্রামী ত্যাগ প্রয়োজন, সেটি 1952 সালের ভাষা আন্দোলন থেকে জুলাই বিপ্লব পর্যন্ত আমরা সেটা প্রত্যক্ষ করেছি, আমরা অংশ নিয়েছি এবং আমরা ভালোবেসেছি সংগ্রাম করে দেশকে স্বাধীন করা, দেশকে মুক্ত করা, গণতন্ত্রের পথে নেয়া। দেশের নতুন সরকার, আমরা প্রত্যাশা করি আমাদের সংস্কৃতি আরও উন্নত হবে, আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং আমাদের শিল্পীরা স্বাধীনভাবে তাদের কাজ করবে। শুধু আজকে আমাদের আয়োজনে, আর টিভির অক্ষরের গল্প আয়োজনে উপস্থিত আছেন একজন সংগ্রামী শিল্পী, যিনি একাধারে পাপেট শিল্পী, অভিনয় শিল্পী এবং নাট্য নির্দেশক, কাজী নওশেবা আহমেদ। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি নওশেবা। আমাদের যে নাটক, আমাদের যে পাপেট শো, এই সব কিছুর মধ্যে আমাদের নিজস্ব যে সংস্কৃতি, সেটাকে আপনি কিভাবে সংযুক্ত করেন, কিভাবে তার নবায়ন করেন? নবায়ন শব্দটা অথবা সংযুক্ত করার শব্দটাকে, যেটা আমি মনে করি যে মানে এখানে নতুনভাবে সংযুক্ত করার কিছু নেই, আমরা অলরেডি কানেক্টেড। শেকড়ের সাথে মানে বিচ্যুতি ঘটলেই কিন্তু এই যে এখন যেগুলো হচ্ছে, যে আমরা আমাদের ভাষাটাকে সুন্দর করে বলতে পারছি না অথবা সেটাকে বিকৃতভাবে বলছি, সব কিছুই কিন্তু বিকৃতি আসে যখন আপনি আপনার শেকড় থেকে ছুটে যান। তো সেই সংযোগটা আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে আমার নিজের শিল্পচর্চায় রাখতে, এবং আমার যে দলটা রয়েছে টুগেদার উই ক্যান, যেখানে আমি স্পেশালি এবলদের নিয়ে কাজ করি, জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করি, এবং আমি মানে আর্টটাকে থেরাপির মতো করে ভাবি। কারণ আমার সংগ্রামী যে শব্দটা বললেন, আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমার একমাত্র সংগ্রাম হচ্ছে যে শিল্পী সত্তা যে আসলে কতখানি শক্তিশালী, এটার মানে উৎকৃষ্ট উদাহরণ আমি নিজে। কারণ আমার নিজের জীবনে আমি উঠে দাঁড়িয়েছি বিকজ আমি একজন শিল্পী বলে। আমার মঞ্চে দাঁড়ানোর তাড়না, আমার আরেকবার কথা বলার ইচ্ছে এবং সৃষ্টির উল্লাসে বেঁচে থাকার যে ইচ্ছে, এটাই আমাকে বারবার উঠে দাঁড় করিয়েছে, এবং আমি কখনোই আমার মঞ্চটা ছাড়িনি। চাইলে তো অ্যাসাইলামে চলে যাওয়া যেত, অনেক কিছুই করা যেত, কিন্তু আমি বারবার ওই শেকড়ের টানে বারবার ফিরে আসছিলাম। এবং আমার বাবা আমাকে একদিন একটা কথা বলেছিলেন, তোমার মন না চাইলে তুমি দেশ ছাড়বে না। তো উনি আমাদের বাকি পরিবারের সকলেই চলে গিয়েছিলেন, কিন্তু আমার বাবা কিন্তু আমাকে ছেড়ে যাননি। তো ওই শেকড়ের টানটা থেকে নবায়ন অথবা সংযোগ, ওইটা আমি কনস্ট্যান্টলি চেষ্টা করে যাচ্ছি। আমি জানি না কতখানি সেটা সামনে কতদূর নিয়ে যেতে পারবো, বাট সেই চেষ্টাটা আমার ব্যক্তিগতভাবে আমার নিজের শিল্পচর্চায় আছে, এবং আমার যে কোনো থিয়েটারের চর্চায়, আমার অভিনয়, আমি চেষ্টা করি। ফ্যাসিস্ট আমলে গণমুখী আন্দোলন এবং তার অংশ হিসেবে আপনি যে কাজগুলো করছিলেন, সেখানে তো থ্রেট ছিল। জি। সেই থ্রেটকে আপনি উপেক্ষা করলেন কিভাবে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন, 18 সালের পরে আমি আমার মতো করে জিনিসটাকে, আমার সংগ্রামটাকে অথবা আমার বক্তব্যটাকে আমি আগে যেভাবে বলতাম, আমার বাবা আমাকে একটি জিনিস বললেন যে তুমি বলা থামাবে না, কিন্তু সেটার পন্থাটা হয়তো বা ডিফারেন্টলি বলবে। তখন কিন্তু আমি আমার শিল্পর সাথে আরও একটুভাবে নিজেকে খুঁজে পেলাম, যে ব্যক্তি নওশেবা না বলে শিল্পী নওশেবা বলুক। তো সেই জায়গায় কিন্তু শিল্পের শক্তি। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আপনি যদি জানেন যে আপনি সত্য বলছেন, এবং আপনি যদি জানেন যে আপনি একটা বৃহৎ জনগোষ্ঠীর কথা ভেবে বলছেন, ব্যক্তি স্বার্থের জায়গা থেকে বলছেন না, তখন কোথা থেকে জানি আমার মনে হয় প্রকৃতি প্রদত্ত, সৃষ্টিকতা প্রদত্ত আপনার ভেতরে অথবা আপনার আশপাশে, হ্যাঁ। এবং এরকম পিতা যার আছে, মানে যে ছিলেন আর কি, উনি এই মুহূর্তে আমাদের মাঝে নেই, পরিবারের বাকিরা, বন্ধু বান্ধবরা সবাই আমাকে মানা করলেও উনি কখনো আমাকে মানা করতেন না, কখনোই না। উনি বলতেন যে যেটা তুমি যদি মনে করো
সেটা বলবে, সেটার জন্য যদি তোমার কোনো ধরনের, যেমন ধরেন আমি তো জেলও খেটেছি অথবা এই করেছি, কিন্তু কিন্তু উনি আমাকে কখনো বলেননি যে না তুমি এটা থামিয়ে দেবে, কিন্তু পন্থাটা ডিফারেন্টলি করো, প্রকাশটা করো তোমার শিল্পের মাধ্যমে। তোমার সেই ন্যারেটিভটা কি ছিল, নিউ ন্যারেটিভ? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মাঝখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা ভীষণ বিচ্ছিন্ন ছিলাম, এবং এই বিচ্ছিন্নতার কারণে কিন্তু জেনারেশন টু জেনারেশন যে গ্যাপটা, যে আমরা সবসময় ভাবি যে মানে আমাদের মধ্যে যে বিষয়টা থাকে যে আমাদের যে এই প্রজন্ম হয়তো বা কম জানে, কিন্তু আপনি যতক্ষণ না ভাবে তাদের সাথে কাঁধ না মিলাবেন ততক্ষণে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ওদের শক্তিটা কী। আবার ঠিক সেম পরিমাণটা ওদেরকেও সেই সম্মানের জায়গা থেকে কিন্তু আমাদের কাছে আসতে হবে, কারণ অভিজ্ঞতারও একটা দাম রয়েছে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে নিজস্ব ফোক আর্ট, সেইটাকে আপনি যদি মানে চলে যেতে দেন তো চলে যাওয়া সম্ভব, কিন্তু সেটাকে তুলে আনতে হলে, সেটাকে সংরক্ষণ করতে গেলে সেটা চর্চাটা তো চালাতে হবে, সাথে সাথে আবার নতুনভাবে, যাতে একটা মানে জেনজি বাচ্চাও সেটা দেখে। যেমন ধরেন, সেই জন্য আমি নবায়নের কথাটা বলেছি যে আপনি এই সময়ের সঙ্গে সেটা প্রাসঙ্গিক করে তুলতে হবে। হ্যাঁ, যেমন ধরেন আমি আগুনি যেটা করেছি সেটা কিন্তু রবীন্দ্রনাথের রক্তকরবীকে আমি আমাদের কনসার্টে নিয়ে আসলেন, যে এই সময়ের নন্দিনী কেমন, এই সময়ের বিশু কেমন, এই সময়ের কিশোর কেমন। আমাদের জুলাইতে তো আমরা হাজার হাজার কিশোরকে দেখেছি, হাজার হাজার বিশুদের দেখেছি, হাজার হাজার নন্দিনীদেরকে দেখেছি। তো এবং এরা তো যুগে যুগে প্রতিবারই আসে, তো ওই সময়টাকে না ধরে আমি এই সময়টাকে ধরার চেষ্টা করেছি, এবং আমার পারফর্মাররা ছিল কিন্তু জুলাই যোদ্ধারা এবং যারা বাক শ্রবণ প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী। আমি চেষ্টা করেছি অভিনয়ের মাধ্যমে তাদের পরিচালনা করতে। আমাদের দেশে শিল্প চর্চা করা, নাট্য চর্চা করা, এমনকি পাপের চর্চা করাও খুব ব্যয়বহুল তো বটেই, এবং এই ব্যয়বহুল পথে নিজেকে স্থির রাখা, যদি আপনি সহযোগিতা না পান প্রতিষ্ঠান কিংবা কোনো বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে, তাহলে এগুলো কঠিন। ব্যক্তিগত সঞ্চয় দিয়ে সেটা খুবই টাফ। তো সেই জায়গায় আপনি কিভাবে পথ চলেন? প্রথম কথা হচ্ছে যে আমি এখন পর্যন্ত আমার যে থিয়েটারটা দল, সেটাকে আমি 18 সাল থেকে সেটাকে একটা ফাউন্ডেশনের রূপে আনার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেটার আমাকে সাপোর্ট দেওয়া হয়নি তখন থেকে। এখন পর্যন্ত সেটাকে আমি কোনোভাবেও রেজিস্ট্রেশনে আনতে পারিনি। বাট আমি আমার পথটাকে ছোট 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 করে এগিয়ে নিয়ে গেছি। সেই সময় আমাকে ব্রিটিশ কাউন্সিল 18 সালে যখন আমাকে কেউ কোনো কাজ করতে দিচ্ছে না, অথবা মঞ্চে দাঁড়াতে দিচ্ছে না, অথবা টেলিভিশন স্ক্রিনে, সেটা কি ফ্যাসিস্ট বিরোধিতার জন্য? হ্যাঁ, অফকোর্স আমি প্রচুর সিনেমা থেকে বাদ পড়েছি, সাইন করা সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাকে কোনো নাটকে মানে আমার ফেস যাতে কোনো জায়গায় না আসে, তখন আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, তাহলে আমার মঞ্চটাই আমার জায়গা হোক। আমি তখন নির্দেশনায় গেছি। অভিনয় থেকে আমার কাছে মানে একটা কথা আছে না, যে আপনার একটা দরজা বন্ধ হলে কিন্তু আপনার হাজারটা দরজা খুলে যায়। তো সেই সময় আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমার পড়াশোনাটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মানে এতে পড়েছি, চারুকলায় মাস্টার্স করেছি, সো কিছু অল্প বিস্তর তো হয়তো বা ফ্রেমিং, কালার এগুলো আমি বুঝি, এবং থিয়েটারটা যেহেতু আমার ভীষণ মানে ভালোবাসার জায়গা, তো সেই জায়গাটা থেকে কিছু তো শিখেছি, সেই জায়গা থেকে কিছু করা যায় কিনা। আমি তো বসে থাকতে পারবো না, আমাকে তো মানে আমি সৃষ্টি করতে না পারলে আমি একেবারে ভালো থাকি না। আমাদের দেশের মানুষ নাটকের প্রতি কিংবা পাপেট শো দেখার প্রতি কতটা আগ্রহ প্রকাশ করে? আপনি তো ঢাকার বাইরেও কাজ করেন, তারা কেমন রেসপন্স করে? ভীষণ। আপনি বোধহয় মনে থাকবে আপনার নিশ্চয়ই, 71 সালে কিন্তু আমাদের মোস্তফা মনোয়ার স্যার কিন্তু পাপেট দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু রাজাকারদের বিরুদ্ধে উনি পাপেট করে বেড়াতেন। তো আমি আসলে ওইভাবে পন্থাটা নিয়ে নিই। আমার কিন্তু বেসিক্যালি আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে যে হিলিং জার্নি, কারণ যে পোস্ট ট্রমাটিক একটা বিষয় থাকে। এই যে আমাদের দেশে অভ্যুত্থান হলো, এতগুলো শিশু মারা গেল, এতগুলো যুবক যুবতী, কিশোর কিশোরী যারা চোখের সামনে রক্তপাত দেখলো, এবং আমি আমার মাকেও দেখেছি। আপনি যদি আমাদের দলের সবাইকে দেখেন, আমার দলে কিন্তু 5 বছর বয়স থেকে নিয়ে শুরু করে আমরা অলমোস্ট 50 আপ মানুষজনদেরকে একসাথে করেছি। এখন সবচেয়ে বড় যে আমরা দেখি যে আমাদের জাতির মূল যে সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি, আমাদের শিক্ষা, বিশেষ করে নারীর ক্ষমতায়ন। এটা কিন্তু সামনে আনতে হবে যে নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দেশের নারীরা যদিও বলছে ক্ষমতায়ন হয়েছে, কিন্তু আসলে কিন্তু অবহেলিত। অনেক জায়গায় তারা খুব ডিপ্রাইভ। আপনি নিজেও বলছেন যে আপনাকে ওই পার্সপেক্টিভে সংগ্রাম করতে হচ্ছে। একজন নারী গেলে কোনো জায়গায় তখন তাকে অনেক
ফেস করতে হয় আমি বুঝি, আমরা অ্যাজ এ বিং আর্টিস্ট আন্ডারস্ট্যান্ড। তো সেই জায়গায় আপনি নিজেকে নারীর ক্ষমতায়নের ব্যাপারে আপনি কি করছেন? প্রথম কথা হচ্ছে যে আচ্ছা, আমার এই প্রশ্নের উত্তরটা আমি বিরতির পরে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট পাপেট শিল্পী, নাট্য নির্দেশক, অভিনয় শিল্পী কাজী নসিব আহমেদ। বিরতির পরে আমরা শুনবো তার কথা। চলুন বিরতিতে যাই। সুধীর স্বজন, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট মানুষ, অনেক বারবার তার পরিচয় দিচ্ছি, মানে আমারও খুব প্রিয় সে, কাজী নসিব আহমেদ। যে প্রশ্নটি করেছিলাম নসিব, জি, প্রথম কথা হচ্ছে যে যেমন ধরেন একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, খুবই কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, আমি প্রথমে নিজেকে দিয়ে শুরু করতে চাই। সো সেই উদাহরণটা আমি সৃষ্টি করার চেষ্টা করছি যে বারবার আপনাকে চেষ্টা করা হবে ফেলে দেওয়ার, কিন্তু আপনি বারবার পড়ে গিয়ে আবার যে উঠে দাঁড়াবেন সেই উদাহরণটা নিজে হওয়া যায় কিনা। এবং আমি যে কটি নাটক নির্দেশনা দিয়েছি সবকটিতেই আমি সেটা খুবই মানে বিশেষভাবে লক্ষ্য রেখেছি যাতে নারীর ক্ষমতায়ন অথবা নারীকে মানে যেটা আমার কথা হলো কি যে নারীর ক্ষমতায়ন বিষয়টা কিন্তু আমরা কতখানি বুঝি, মানে সম অধিকার বিষয়টা কি। সবার আগে কিন্তু শুরু হবে আপনাকে কতখানি সম্মান দেওয়া হচ্ছে, সুযোগ কিন্তু অবশ্যই, কিন্তু আপনি কতখানি সম্মানিত সেটা কিন্তু বাড়ি থেকে শুরু হয়। মানে আপনাকে বাড়িতে আপনার বাবা আপনার সাথে কিভাবে কথা বলছে, আপনার হাজব্যান্ড আপনার সাথে কিভাবে কথা বলছে, সেটা দেখেই কিন্তু আরেকজন পুরুষ শেখে এবং বাইরে যে সে কিন্তু সেভাবেই আরেকজন নারীর সাথে আচরণ করে। তো এইটা আমি খুবই ব্যক্তিগতভাবে খুবই নিজের উপর আগে অ্যাপ্লাই করতে চাই যে আমি কি হার মেনে যাই। এই যে আপনি আপনার বাবার কথা বলছিলেন, সে আপনাকে সবসময় অভয় দিয়েছে জি, যে তুমি যা করতে চাও সেটা মনোযোগ দিয়ে করো, অথবা তুমি হেরে যেও না। জি, তো যখন আপনি সংকটে পড়েন তখন বাবার কথা নিশ্চয়ই স্মরণ করেন। প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে। তিনি তো এখন নেই আপনার সঙ্গে, তবুও আছেন, মানে তার স্মৃতি আছে, তার কথাগুলো নিশ্চয়ই আপনার সঙ্গে আছে। আপনার কিছুটা প্রতিষ্ঠা কি তিনি দেখে গেছেন? না, উনি আমাকে যেটা দিয়ে গেছেন সেটা হচ্ছে যে 18 সালের সময় এবার একটি কথা, মানে একটি না 2-3টি কথা আমার কাছে মনে হয় যে আমার বাবা আমাকে প্রথম কথা যেটা উনি আমাকে শিখিয়েছেন ছোটবেলা থেকে সেটা হচ্ছে যে একা ভালো থেকে কোনো ভালো থাকা যায় না, তোমাকে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, ইভেন তোমার বাড়ির পাশের মানুষটা। তো এইটার কারণেই কিন্তু হয়তো বা আমি কোনো জায়গায় কোনো কিছু দেখলে আমার কষ্ট হয়, কারণ আমি তাকে সবসময় ছুটে যেতে দেখেছি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একা কেউ কখনো ভালো থাকতে পারে না। করোনার সময় বলা হচ্ছিল একা হও, একা থাকো। তো আমি তার বিরোধিতা করেছিলাম। আমি বলছি আমরা একা হব না, আমরা একসাথে থাকলেই বাঁচবো, একা হলেই মারা যাবো। একদমই মানসিকভাবে তো আপনি মানে আরো মৃত্যু ভয় আপনাকে গ্রাস করে ফেলবে। কখনো মানুষ বাঁচতে পারে না। আপনি যখন নির্দেশনা দেন তখন আপনার একটা ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় তো আপনার সাথে যারা সবসময় আপনি স্বীকার করেন। অবশ্যই অবশ্যই। ইভেন ধরেন আমি মনে করি যে এই যে ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাও আমাকে আমার বাবা শিখিয়েছেন। তো আমার বাবা আমাকে ছোটবেলা থেকে বই পড়ে শোনাতেন, তো আমি ভীষণ সেটা মিস করি, আসলে ভীষণ মিস করি। অ্যালকেমিস্টের মূল যে জায়গা সেটা হচ্ছে যে নিজের ভেতরের যে মানুষটি, নিজের ভেতরের যে প্রজ্ঞা, সেটা আবিষ্কার করতেও তাকে অনেক বড় জার্নিতে যেতে হয়। সে জার্নি সে করেছে। হ্যাঁ, এবং সেটা হারমান হেসের সিদ্ধার্থেরও তাই, যে মানে একই বিষয়টা হচ্ছে আপনাকে জার্নিটা করতে হবে এবং সেই সময়টা মানে আমি জানি না কতটুকু আমি পারবো, সেটা হচ্ছে সেই সময়টা অনেক বাধা আসবে, অনেক ঝড় আসবে, তবুও লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। এবং প্রত্যেকটা কষ্টের মধ্যে, প্রত্যেকটা পড়ে যাওয়ার ভেতরে কিন্তু একটি শিক্ষা লুকিয়ে থাকে। আপনি লেখাপড়াও করেন, আপনি কি কোনো কবিতা কিংবা কোনো গল্প এগুলো লেখেন? হ্যাঁ, কারণ আমার ভীষণ ভালো লাগে পড়তে। কবিকে জিবরান, কাহলিল জিবরান। কাহলিল জিবরান, হ্যাঁ, আমার ভীষণ পছন্দ ওনাকে। আমার অবশ্যই রুমি, নজরুল, জীবনানন্দ দাশ, এই তো। আমাদের দেশের একজন একটু ভিন্ন পথের যাত্রী ছিলেন জহির রায়হান। জি, কাদো নদী কাদো, বরফ গলা নদী, ওগুলো নিশ্চয়ই আপনার জানা আছে। জি, এবং তিনি জেনোসাইড নিয়ে কাজ করেছিলেন। তো জুলাই জেনোসাইড নিয়ে আপনি কি? জুলাই জেনোসাইডকে আসলে আমি আমার মতো করে দেখেছি এবং সেটার
কে আমি আমার মতো করে তুলেও রেখেছি এবং আমার খুবই ইচ্ছে যে আমি সেটাকে কখনো পৃথিবীর সামনে আনবো এবং সেটা একদমই একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে। আমি কিন্তু কোনো উত্তরের আশায় প্রশ্নটা রেখে যাব না, উত্তরটা মানুষের মনের মধ্যেই দিক। সামনের বাংলাদেশকে কিভাবে দেখতে চান? আপনি এই মুহূর্তে আমাকে প্রশ্ন করছেন, এত সুন্দর প্রশ্ন করছেন এবং সেটা উত্তরটা যে আমি দিচ্ছি সেটা দিয়ে আপনি কিন্তু আমাকে বিচার করছেন, কিন্তু আমাকে থামিয়ে দিচ্ছেন না অথবা আমাকে কোনো ভয় দেখাচ্ছেন না। অনেক সময় হয়তো বা আপনার সাথে আমার মানে মতের অমিল হতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমি ভিন্নভাবে চিন্তা করতে পারবো না। তো আমার ভিন্ন মত আমাকে কিন্তু আমি বানায় এবং এই বৈচিত্র্যময়তাটাই কিন্তু পৃথিবী। গন্ধরাজকে তো আপনি কখনোই বলেন না যে বেলি ফুলের মতো সুবাস দাও, তাহলে কেন একটি মানুষকে বলেন যে তুমি আমার মতো করে ভাবো, আমার ধর্ম হচ্ছে বেস্ট ধর্ম, অথবা আমি যেটা বলছি সেটাই সঠিক? কারণ প্রকৃতিতে কিন্তু এটা নেই। প্রকৃতি কখনোই বলে না যে তুমি সিংহের মানে কখনোই নিশ্চয়ই রাজহাঁস বলে না পাতিহাঁসকে যে তুমি কেন রাজহাঁস হলে না। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি। আমরা মানুষরা আমাদের মস্তিষ্কই আমাদের প্রধান শত্রু এবং আমরা আমাদের মনের দিয়ে দেখাটা অনেক বন্ধ করে দিয়েছি এবং আমাদের কাছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা কতখানি দেখা উচিত সেই পরিমিতি বোধটা রাখাটা খুব জরুরি, কারণ সেটার এফেক্ট আমাদের পার্সোনাল লাইফে পড়ে। আমরা একজন আরেকজনকে সময় দিই না, আমরা একজন আরেকজনের সাথে শুধু সেলফি তুলি। তো এই যে স্পর্শ কমে যাচ্ছে, চোখের দিকে চোখ রেখে তাকানো কমে যাচ্ছে, তাতেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা সবসময় বলছি আমাদের দেহে ক্যান্সার বাধা বাঁধছে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের সম্পর্কগুলোতে ক্যান্সার চলে যাচ্ছে। ডায়েরি লেখেন? সেটাও খুব কমে গেছে। সেটাও 18 সালের পর থেকে এক ধরনের ট্রমার কারণে লেখা হয় না, কারণ সেগুলোর মানে সব কিছু আসলে আমার নিয়ে যাওয়া হয়েছে। তো একসময় আমি প্রচুর লিখতাম, সেই লেখাগুলো এখন কিছুই আমার কাছে নেই। আমার শিশুর একটি ছবিও আমার কাছে নেই। আপনার মেয়েটা? হ্যাঁ, মানে আমার ল্যাপটপ, আমার ফেসবুক, আমার ফোন সবই তো নিয়ে যাওয়া হয়েছিল। তো ওইটার পরে মেয়েটা কি লেখাপড়া করে? ও ক্লাস 8-এ পড়ে এখন এবং আমি খুবই ও কি এরকম গান নাটক করতে চায়? তার নাম হচ্ছে প্রকৃতি। তো সে তার নামের মতোই হচ্ছে এবং আমি চেষ্টা করছি। বাহ। আপনার স্বপ্নের কথা যদি দর্শকদের বলেন। আমার স্বপ্ন তো অনেক 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 স্বপ্ন, আমি পুরোটাই স্বপ্নের মধ্যেই থাকি। আমার এই মুহূর্তের স্বপ্নটা মানে প্রতিনিয়ত প্রত্যেক দিনই নতুন স্বপ্ন সংযোগ হয়, কারণ আমি ছোট ছোট স্বপ্ন দেখি। যেমন ধরেন আজকে স্বপ্ন ছিল যে আমার মাকে সকালবেলা আমি একটু হাসাবো, তো আমি তাকে আজকে কাঁচামরিচের ফুল গিফট করেছি। তো সেইটাই আমার কাছে অনেক বড় বিষয় ছিল এবং সে যে খিলখিল করে হাসছিল, আবার বারবার বলছিল যে তোর বাবা থাকলে এরকম হতো ওরকম হতো। তো আমার খুব বড় বড় স্বপ্নের সাথে, যেমন ধরেন আমার অনেক বড় স্বপ্ন যে বাংলাদেশে কখনোই এটা আমি শুনবো না যে নারী কখনো ক্ষমতায়নে আসবে না, অথবা এটা কখনোই আমি শুনবো না আরেকটি ধর্মের বলে তাকে আমরা মানে অস্বীকার করব অথবা তাকে আমরা ঘৃণা দৃষ্টিতে দেখব। আমি এই স্বপ্নটা দেখি যে হয়তো বা এটা জন লেননের কথার মতোই হয়ে যায়, মানে আই ডোন্ট বিলিভ ইন বর্ডার, আই ডোন্ট বিলিভ ইন ভিসা। আমি তো আসলে এই পৃথিবীর মানুষ। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন তো আমি জানতাম না যে আমি কি। তো আপনি আমাকে এত পরিচয় কেন দিয়েছেন? সেই পরিচয় তো আমি সেটা অস্বীকার করতেই পারি। সো আমার দৃঢ় বিশ্বাস আমার মতো মানুষের সংখ্যা অনেক বেশি। তারা হয়তো আমরা এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, একদিন আমাদের জয় হবে। আমার খুব ভালো লেগেছে যে আপনি বেশ লেখাপড়া করেন। আমাদের দেশের শিল্পীরা একটু পাঠ বিমুখ, সেই জায়গা থেকে আপনি একটু সামনে এগিয়ে আছেন। আমরা বিশ্বাস করি প্রিয় দর্শক যে নওশেবা অনেক দূর যাবে এবং আমি মনে করি রবার্ট ফ্রস্টের সেই কথা, মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমিয়ে পড়ার আগে আমাদের যেতে হবে অনেক দূর এবং সেটার দরকার প্রত্যয় এবং প্রতিজ্ঞা এবং প্রজ্ঞা, তিনটাই নওশেবার মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি। শুধু দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্প আয়োজনে আমাদের সঙ্গে আজকে ছিলেন কাজী নওশেবা আহমেদ। অনেক পরিচয় তার, কিন্তু আমি বলবো শিল্পী মানুষ নওশেবা আহমেদ। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।